নবম শ্রেণীর ছাত্রদেরকে বলছি, তোমরা সকলে খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আজকে আমরা পড়ব শক্তির নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন অফ এনার্জি। শক্তির নিত্যতা সূত্র এর বিবৃতি বলছে, শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ হচ্ছে ধ্রুবক। তাহলে এই যে নিত্যতা সূত্র, এই শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। এবং এই শক্তির সৃষ্টিও নেই, ধ্বংসও নেই। সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। কেবলমাত্র শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। এখন আমরা যান্ত্রিক শক্তির যে সংরক্ষণ বা নিত্যতা, সেই যান্ত্রিক শক্তির নিত্যতা সম্পর্কে জানব। দেখো, যান্ত্রিক শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির যে নিত্যতা, সেই যান্ত্রিক শক্তির নিত্যতা অনুযায়ী আমরা বলতে পারি কোনো বস্তুর স্থিতিশক্তি গতিশক্তিতে অথবা গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হলে বস্তুর গতির যে কোনো অবস্থানে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল সর্বদাই ধ্রুবক থাকবে। এটি হলো যান্ত্রিক শক্তির নিত্যতা। এখন আমরা একটি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রমাণ করব। দেখো, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা কীভাবে প্রমাণ করব? দেখো, আমি মনে করছি এটা হচ্ছে ভূপৃষ্ঠ। দেখো, এই যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতাতে এখানে একটি এম ভরের বস্তু আছে। এই এম ভরের বস্তুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অবস্থান করছে। এখন দেখো, এই যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় এম ভরের বস্তুটি যখন রয়েছে, তখন বস্তুটির অবস্থানকে এ বিন্দু দিয়ে ডিনোট করলাম। তাহলে এই বিন্দুতে থাকাকালীন বস্তুটির যে স্থিতিশক্তি ইপি, এটা হবে এম ইন্টু জি ইন্টু এইচ। তার কারণ এইচ উচ্চতায় তুলতে যে কৃতকার্য এম ভরের বস্তুটিকে, সেটি এম ভরের বস্তুটির এই বিন্দুতে স্থিতিশক্তি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো, ইপি অ্যাট এ ইজ ইকুয়ালস টু এম জি ইন্টু এইচ। আমি ধরে নিয়েছি এ বিন্দুতে এম ভরের বস্তুটি স্থির অবস্থায় আছে। লিখে ফেলি, ধরি এ বিন্দুতে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এম ভরের বস্তুটি স্থির আছে। তাহলে যেহেতু এম ভরের বস্তুটি এ বিন্দুতে স্থির অবস্থায় আছে, সুতরাং ই কে মানে কাইনেটিক এনার্জি অ্যাট এ বিন্দুতে গতিশক্তির পরিমাণটা হবে 0। তাহলে আমরা ই টোটাল অ্যাট এ যদি বের করি, এ বিন্দুতে টোটাল এনার্জি
দিস ইজ ইকুয়ালস টু ইপি অ্যাট এ প্লাস ইকে অ্যাট এ, তার মানে এমজিএইচ প্লাস 0, দিস ইজ ইকুয়ালস টু এমজিএইচ। এবার মনে করছি এম ভরের বস্তুটি এ বিন্দু থেকে এক্স দূরত্ব নেমে বি বিন্দুতে পৌঁছালো। তাহলে যখন বি বিন্দুতে এম ভরের বস্তুটি পৌঁছায় তখন বি বিন্দুতে থাকাকালীন এম ভরের বস্তুটির গতিবেগ যদি v1 হয়, তাহলে দেখো আমরা বি বিন্দুতে অবস্থানকালে যদি স্থিতিশক্তি বের করি, তাহলে বি বিন্দুতে অবস্থানকালে বস্তুটির ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হবে h মাইনাস এক্স। তাহলে ইপি অ্যাট বি, দেখো ইপি অ্যাট বি, ইপি অ্যাট বি ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এমজি ইন্টু এইচ মাইনাস এক্স, দিস ইজ ইকুয়ালস টু এমজিএইচ মাইনাস এমজিএক্স। এইবার দেখো যখন বস্তুটি বি বিন্দুতে পৌঁছায় তখন তার গতিবেগ হয় v1। তাহলে গতিবেগ যদি v1 হয় তাহলে আমরা লিখতে পারি v1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এক্স, কারণ এক্স দূরত্ব অতিক্রম করেছে। তাহলে দেখো আমি এখান থেকে v1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এ মানে এখানে অভিকর্ষজ ত্বরণ, তাহলে 2gx, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অভিকর্ষজ ত্বরণ g। তাহলে দেখো আমরা এখান থেকে কে অ্যাট বি যদি বের করি, কে অ্যাট বি দিস ইজ ইকুয়ালস টু হাফ এম ইন্টু v1 স্কোয়ার মানে 2gx, তাহলে 2 কেটে গেলে এটা mgx। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ই টোটাল অ্যাট বি দিস ইজ ইকুয়ালস টু কে অ্যাট বি mgx, ঠিক আছে, mgx প্লাস ইপি অ্যাট বি সেটা হচ্ছে mgh মাইনাস mgx, mgx কেটে দাও, তাহলে এটা mgh। তাহলে দেখো ই টোটাল অ্যাট বি mgh, আবার ই টোটাল অ্যাট এ সেটাও কিন্তু mgh। এবার আমি কল্পনা করছি যে এই এম ভরের বস্তুটি পৃথিবী পৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগে এখানে অবস্থান করছে সি বিন্দুতে। যদি ভূপৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগে সি বিন্দুতে পৌঁছই, তাহলে সি বিন্দুতে অবস্থানকালে বস্তুটির যে গতিবেগ, সেই গতিবেগ যদি আমরা ধরে নিই ভি, ফাইনাল ভেলোসিটি ভি যদি ধরে নিই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ইপি অ্যাট সি, ইপি অ্যাট সি এর মানটা আমরা পাবো mg ইন্টু 0, তার কারণ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা 0, তাহলে ইপি অ্যাট সি হলো 0। এবার আমরা এক কাজ করছি, দেখো যখন এম ভরের বস্তুটি সি বিন্দুতে পৌঁছায় তখন গতিবেগ হচ্ছে ভি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু এইচ, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gh। তাহলে দেয়ারফোর কে অ্যাট সি দিস ইজ ইকুয়ালস টু হাফ এম ইন্টু ভি স্কোয়ার দ্যাট ইজ 2gh, তাহলে 2 কেটে দাও, পাচ্ছি কত mgh। তাহলে দেখো কে অ্যাট সি হচ্ছে mgh, তাহলে দেয়ারফোর ই টোটাল অ্যাট সি, ই টোটাল অ্যাট সি ইজ ইকুয়ালস টু কে অ্যাট সি মানে mgh প্লাস ইপি অ্যাট সি, এটা হচ্ছে 0, তাহলে দিস ইজ ইকুয়ালস টু mgh। তাহলে সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ পেলাম আবার mgh। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে যখন একটি বস্তু অবাধে পতনশীল অবস্থায় থাকে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট শক্তির পরিমাণ কিন্তু ধ্রুবক থাকে। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্তে উপনীত হতে পারি, সুতরাং
অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট শক্তি ধ্রুবক থাকে। এই যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট শক্তি ধ্রুবক থাকে, এটা আমরা এইভাবে প্রমাণ করে দেখাতে পারি। আরেকটা কথা আমি বলি, দেখো একটা মসৃণ নততল বরাবর গতিশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা প্রমাণ করা যায়। একটি বস্তুকে যদি একটি মসৃণ নততল এর ওপরে উঠিয়ে স্থির অবস্থায় রাখা যায়, যেমন মনে করো এইটা হচ্ছে একটা নততল, এই নততলটি মসৃণ, এই মসৃণ নততল বরাবর একটি বস্তুকে ধরে নাও এই এ বিন্দুতে উঠিয়ে স্থির অবস্থায় রাখা হলো। যদি বস্তুটিকে মসৃণ নততলের উপরে উঠিয়ে স্থির অবস্থায় রাখা যায় ইউ ইজ ইকুয়ালস টু 0, তাহলে তখন এই বস্তুটির মধ্যে কেবলমাত্র সঞ্চিত শক্তি স্থিতিশক্তি হবে, এখানে কোনো গতিশক্তি থাকবে না। এখন বস্তুটিকে এই নততল বরাবর যদি গড়িয়ে গড়িয়ে নামতে দেওয়া হয়, এইভাবে যদি গড়িয়ে গড়িয়ে নামতে দেওয়া হয় নততল বরাবর, তাহলে তখন বস্তুটির বেগ যত নামবে তত বাড়বে। নততল বরাবর যত নামবে তত কিন্তু বেগ বাড়বে, কিন্তু যত নিচের দিকে নামবে তত কিন্তু ভূপৃষ্ঠ থেকে, এ দেখো এই যে ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতা, এই উচ্চতার মানটা কিন্তু কমতে থাকবে। তাহলে এখানে উচ্চতা যদি এইচ হয়, এখানে কিন্তু উচ্চতা হবে এইচের থেকে কম, এখানে এইচের থেকে উচ্চতাটা কমে গেল। তাহলে ব্যাপারটা যেটা ঘটছে, নততল বরাবর যখন পড়ছে বস্তুটি, তাহলে বস্তুটির বেগ কিন্তু বাড়ছে, কিন্তু ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতা, এই ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কিন্তু কমছে। ফলে বস্তুটির গতিশক্তি বাড়ছে কিন্তু স্থিতিশক্তি কমছে। যদিও গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, স্থিতিশক্তি হ্রাস পাচ্ছে, তবুও কিন্তু যে কোনো অবস্থানে বস্তুটির স্থিতিশক্তি এবং গতিশক্তির যে যোগফল, সেই যোগফল সব জায়গাতেই কিন্তু একই থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে মসৃণ নততল বরাবর গতিশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদাই ধ্রুবক থাকে। এবার আমরা পরবর্তী অংশে আসি।